কৃপানকে বোকা বানিয়ে জব্দ করল মেহেক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মেহেকের বাড়িতে যেই তত্ত্বগুলো যাবে সেখানেই ফোনটা লুকিয়ে রাখছিল গীতা, কিন্তু ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল গিনি। গিনি এসে সমস্ত সত্যিটা নিজের চোখের সামনেই দেখতে পায় আর বলে, কি ব্যাপার বলতো, তুই কি করছিলি সেটা? তুই তত্ত্বর মধ্যে ফোন লুকাচ্ছিলিস কেন, কিসের জন্য? এর মধ্যেই গীতা বলে, তোকে কি সব প্রশ্নের উত্তর দিতে হবে? দেখ, আমি তোকে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। দিদি, তুই কিন্তু আমাকে বলেছিলিস তুই এই কথাটা কাউকে বলবি না। আমি কিন্তু তোকে দিব্যি দিয়েছিলাম। গিনি তখন বলে, হ্যাঁ, তোর দিব্যি আমি ভালোই শুনেছি। আর শোন, তুই যেই বাড়াবাড়িটা করছিস না সেটা মেনে নেওয়া যায় না। কিছুতেই সেটা মেনে নিতে আমি পারছি না। যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। তুই যে অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে দিয়েছিস আর কৃপানের সাথে পদ্মর বিয়ে দিয়েছিস, সেটা যখন জানাজানি হবে বুঝতে পারছিস কি হতে চলেছে? তখন গীতা বলে, কি হবে? কিছুই হবে না। আর যদিও বা কিছু হয় সেটার দায়িত্ব আমার, সেটা সামলে নেওয়ার দায়িত্ব আমার রয়েছে, তোর নেই। তাই তুই এসব নিয়ে এত বেশি করে ভাবিস না। গিনি তখন বলে, এখন তো এসব কথা বলবি? তুই যা শুরু করেছিস সেটাকে আর মেনে নেওয়া যাচ্ছে না। তুই তত্ত্বর মধ্যে ফোন লুকাচ্ছিলিস কেন? গিনি তখন বারবার করে একই কথা জিজ্ঞেস করলে গীতা বলে, দরকার ছিল তাই লুকিয়েছি। কিন্তু তুই এই কথাটা কিছুতেই ফোন করে ওদেরকে বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এর মধ্যে গিনি বলে, তোর কথা অনুযায়ী সব হবে নাকি? এমনিতেই তোর জন্য সাত্বিকের সাথে আমার কোনোদিনও আর মেলবন্ধন হবে না। সাত্বিক আর আমার মাঝখানে তুই একটা পাঁচিল হয়ে দাঁড়িয়েছিস। আমি কিছুতেই আর সাত্বিককে নিজের করে পাবো না। এত দিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তবুও আমি কোনোভাবেই সাত্বিকের ভালোবাসা পাইনি। সবটা জুড়ে শুধু তুই রয়েছিস, তুই। এরপরেও তুই ভাবছিস যে আমি তোর কথা শুনবো? তখনই গীতা বলে, আমার কথা না শুনে আর কি কোনো উপায় আছে? শুনতে তো তোকে হবেই। এই বাড়ির মেয়ের ভালোর জন্য যা যা করবার দরকার আমি সেটাই করব। চাইলেও কেউ আমাকে আটকাতে পারবে না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। তখনই গিনি বলে, তোর যা ইচ্ছা তুই কর, তবে একটা কথা জেনে রাখিস, আমি কিন্তু কোনোভাবেই তোর এই চালাকি সহ্য করব না। এর মধ্যেই তাড়াতাড়ি করে গিনি ঘর থেকে বেরিয়ে যায় আর তারপরেই ফোন করেছে কৃপানকে আর বলে, কি ব্যাপার, সদ্য সদ্য বিয়ে হয়েছে, সবসময় কি এখন খুশিতে রয়েছো? শোনো, বেশি খুশিতে থাকলে এই বাড়িতে দিরাগমনে আসতে পারবে কি না ডাউট আছে। কৃপান বলে, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গিনি বলে, শোনো, আমাদের বাড়ি থেকে যেই তত্ত্বগুলো কালকে তোমাদের বাড়িতে যাবে না, বিশেষ করে কসমেটিকের যেই তত্ত্বটা থাকবে, ওটা ভালো করে একটু সার্চ করে নিও তো। বলা তো যায় না কার মনে কি আছে। গীতা লুকিয়ে লুকিয়ে গিনির এই প্ল্যানটা শুনে নেয়। এরপর কৃপান বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন অবশ্যই আমি চেক করে নেব। কিন্তু কি হয়েছে? গিনি এর থেকে বেশি কিছু অবশ্য বলে না। ফোনটা কেটে দেয়। গীতা বলে, দিদি, তুই নিজেও জানিস না, তুই আমাকে বিপদে ফেলতে গিয়ে অ্যাকচুয়ালি তুই আমাকে হেল্প করলি, আর তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখা যায় সকাল হতেই কৃপানকে ডাকতে শুরু করে মেহেক, কৃপু কৃপু বলে। তখনই ভজন মিত্তির বলে, ব্যাস শুরু হয়ে গেছে। বাড়িতে ওই কুত্তা পুষলে যেরকমভাবে ডাকাডাকি শুরু করে আর ঠিক সেরকমভাবে কৃপানকে ডাকতে শুরু করেছে। কৃপান তখন বলে, কি বললেন আপনি? আমাকে কুকুর বললেন কেন ভজন মিত্তির? আপনার কি সহ্য হচ্ছে না আমার আর আমার বউয়ের ভালোবাসা? ভজন বলে, আরে কৃপান, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি এটা বলেছি, বাড়িতে টমি থাকলে যেমন ডাকে টমিকে, বাড়িতে কুকুর থাকলে যেভাবে ডাকে না, মেয়েকে ডাকটা আমার কাছে সেরকমই মনে হচ্ছে, তাই বললাম আর কি। তখনই চলে এসেছে কৃপানের মা আর বাবা। কৃপানের মা তখন বলে, সবে সবে বিয়ে হয়েছে তো, তাই এরকম অনেক ডাকে এখন আসবে। আপনি কি করে বুঝবেন? আপনি তো আর বিয়ে করেননি ভজন মিত্তির। কৃপান তখন বলে, কে বিয়ে করবে ওকে? ওর কোনোভাবে আর বিয়ে হবে না। ভজন মিত্তির বলে, শেষে আমাকে এইভাবে ইনসাল্ট করা হচ্ছে। এর মধ্যেই মেয়েক এসে বলে, কৃপু, আমার ভালো লাগছে না, শুনলাম আজকে নাকি আমাকে উপোস করতে হবে। আমি উপোস কিছু করতে পারবো না, এটা সম্ভবই না। তখনই কৃপান বলে, আরে বাবা, তোমাকে কে বলেছে উপোস করতে? তোমাকে উপোস করতে হবে না। কৃপানের মা তখন বলে, না, ওকে উপোস করতে হবে। যতক্ষণ তুই ভাত কাপড় না দিবি ততক্ষণ ওকে একটুখানি হলেও উপোস করে থাকতে হবে রে কৃপান। আরে একটা বেলাই তো। তখন মেহেক কিছুতেই উপোস করে থাকতে চায় না, আর এমন এমন খাবার খেতে চায় যেগুলোর নামই শোনেনি কিরণকান্তিবাবু আর তার স্ত্রী। তখনই মেহেককে বলে, এসব আবার কি খাবার? এগুলো তো আমি কোনোদিন নামই শুনিনি। তখনই মেহেক বলে, ঠিক আছে, আমি আমার পাপাকে ফোন করছি, পাপার কাছ থেকে শুনে নিন আমি এসব খাবার খাই কিনা। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে আর বলে, পাপা, আমাকে নাকি উপোস করে থাকতে হবে, আমার কিন্তু একদমই ভালো লাগছে না।
তুমি ওদেরকে কিছু বলে দাও। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই বলছি তুই কি ওদেরকে জ্বালাতন করার চেষ্টা করছিস? ঠিক আছে, আমি সেভাবেই বলবো আর কি। অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তি বাবুকে বলে, সত্যি তো আমার মেয়ের তো উপোস করার কোনো অভ্যাসই নেই, ও পারবে না এটা করতে, এটা কিন্তু ঠিক হচ্ছে না কিরণকান্তি বাবু। তখনই কৃপানের বাবা বলে, আরে একটা বেলাই তো, এটা হয়ে গেলে তারপরে ও খেতে পারবে, আর তো কোনো অসুবিধা থাকে না। আর তখন চলে এসেছে গীতা অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে ফোনটা কেড়ে নেয়, আর মেহেক তারপরে কিরণকান্তি বাবুর থেকে ফোনটা নিয়ে নেয়। গীতা মেহেককে বলে, শোনো, তোমাকে যদি খেতে না দেবে, তুমি যখন ভাত কাপড়ের থালাটা নিতে যাবে কৃপানের থেকে, তখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক আছে? আর তখনই মেহেক বলে, ঠিক আছে, তোমার বুদ্ধির জবাব নেই গীতা বৌদি, আস্তে করে বলে দেয়। এরপর ফোনটা কেটে দেয় গীতা। অগ্নিজিৎ মুখার্জি বলে, সত্যি তোমার বুদ্ধির জবাব, দারুণ দারুণ একটা বুদ্ধি বার করেছো। এরপরে গীতা বলে, বুদ্ধি তো বার করতে হতোই, যেখানে বল দিয়ে কোনো কাজ হবে না সেখানে বুদ্ধিটাই অ্যাপ্লাই করতে হবে। আপনি অঙ্কিতের বাবাকে ফোন করে বলে দিন যে ওরাও যেন ভাত কাপড়ের ব্যবস্থাটা করে, কারণ মেহেক তো ওই বাড়িতেই যাবে। অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে অঙ্কিতের বাবাকে আর বলে, আপনারা বন্দোবস্ত করছেন তো? আমার মেয়ে কিন্তু আপনাদের বাড়িতেই যাবে, অঙ্কিতের থেকেই ভাত কাপড়ের থালাটা নেবে। তখন অঙ্কিতের বাবা বলে, নিশ্চয়ই, আমার স্ত্রী তো সেই সকাল থেকেই ব্যবস্থা শুরু করে দিয়েছে, আপনি একদমই চিন্তা করবেন না, শুধু মেহেককে টাইম মতো পাঠিয়ে দিলেই হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, নিশ্চয়ই যাবে, সব একদম ঠিক করাই রয়েছে। এর মধ্যে অঙ্কিত বলে, যাক বাবা, একটা চিন্তা তো গেল, এখন ওর ঠিক সময় চলে আসলেই ভালো হয়। এর মধ্যেই পদ্ম আর মেহেক দুজনে মিলে কথা বলতে থাকে। এদিকে অগ্নিজিৎ মুখার্জির বাড়ির থেকে সমস্ত তত্ত্বগুলো পৌঁছে গেছে কিরণকান্তির বাড়িতে। তখনই গিনির বলা কথাটাই ভাবছিল কৃপান, আর বলে, এখানে কসমেটিকের তত্ত্বটা কোথায় রয়েছে, ওটা আমি একটু দেখতে চাই। ইলিন তখন বলে, কেন কসমেটিকের তত্ত্ব দেখতে যাবে কেন, এখানে তো আরও অনেক তত্ত্ব আছে, সেগুলো দেখো। কৃপান বলে, না, এইটা যখন দেখবো ভেবেছি তো আমি এটাই দেখব, কেন দেখলে অসুবিধা আছে? ইলিন তখন বলে, না, কোনো অসুবিধাই নেই, তুমি দেখতে পারো। পদ্ম বলে, উকিল দিদি বলেছিল না কসমেটিকের তত্ত্বর মধ্যেই ফোনটা ঢুকিয়ে দেবে, এবার কি হবে মেহেক দিদি? মেহেক বলে, দাঁড়া না, শেষ পর্যন্ত দেখি কি হয়, তারপর কোনো কিছু বলে একটা ম্যানেজ করে নেব। গীতা বৌদি তো এত কাছাকাছি করবে না কখনো। এরপরে কৃপান কসমেটিকের তত্ত্বটা খুলে দেখা দেখি শুরু করে, কিন্তু সেখানে কিছুই পায় না। মেহেক বলে, কি হয়েছে কৃপু, মনে হচ্ছে তুমি যেন কিছু একটা খুঁজছো। কৃপু তখন বলে, না না, কি খুঁজবো, আর দেখছিলাম কি তত্ত্ব দিয়েছে। এর মধ্যেই গীতার দেওয়া ফোনটা পেয়ে গেছে মেহেক, আর সেই ফোনটা নিয়ে কারসাজি শুরু করে দিয়েছে, কি করতে হবে বলে দিয়েছিল আগে থেকে গীতা। ঠিক তখনই ভজন মিত্তির দরজাটা টকটক করতে থাকে। এর মধ্যেই চলে এসেছে কৃপু আর বলে, কি হচ্ছে কি ভজন মিত্তির, আপনি আমার স্ত্রীর ঘরে এরকম দরজা টকটক করছেন কেন? জানতো এখান থেকে, দরজা টকটক করতে হলে আমি করব, আপনি নয়। আর এইপরেই কৃপান বুঝতে পারে যে সবসময় সে মেয়েকে সাহায্য করবে, কিন্তু ভজন মিত্তির বুঝে গেছে যে কৃপান পুরোপুরি বদলে গেছে, পুরো বোকা হয়ে যাচ্ছে, মেয়েকের কাছে জব্দ হয়ে যাচ্ছে।